আসসালামু আলাইকুম। বলো কোনো প্রিয় নামে ডাকি এই গল্পের ৫ নাম্বার পর্ব নিয়ে আইসা পড়ছি। সবার গোছকাজ শেষ, একটু পরেই যে যার মতো চলে যাবে। আরিফ, ইসরাত, হাসনাহেনা আফতাবনগর যাবে। বকুল, রুমঝুম, রিমি ওরাও প্রথমে আফতাবনগর যাবে, পরে আরিফ উনাদেরকে বড্ডায় পৌঁছে দিবে। জুই, স্বামী, তিহান, তুহিন, তাহিয়াকে নিয়ে গুলশান যাবে। বেলি ৩ ছেলেসহ মোহাম্মদপুর যাবে। নওশাদ আর পুনম শনি আখড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। পুনম আয়নার সামনে দাঁড়িয়ে চুল আছড়াচ্ছে। বিছানায় রুমঝুম, জেরিন, জাইমা, তাহিয়া বসা। তাহিয়ার হাতে পুনমের মোবাইল। তাহিয়া ফেসবুক স্ক্রল করছে। রুমঝুম জেরিনের দিকে তাকিয়ে বলে, জিসানের মোবাইল মামা ফেরত দিবে না? মনে হয় না দিবে। কালকে জিসানকে রাতে দেখলাম মুখে বালিশ গুজে মেয়েদের মতো কান্না করছে। রুমঝুম পুনমের দিকে তাকিয়ে বলে, মামা জিসানের মোবাইল কোথায় রেখেছ দেখেছ? পুনম দুদিকে মাথা নাড়ায়। তাহিয়া বলে ওঠে, মামার সাথে ফেসবুকে তোমার অ্যাড আছে? খুব ছোট্ট উত্তর। তুমি রিকোয়েস্ট পাঠিয়েছ নাকি মামা? পুনম উত্তর দেওয়ার আগেই রুমঝুম বলে, মামা রিকোয়েস্ট পাঠাবে তোর মনে হয়? ইগোইস্টিক লোকেরা জীবনেও আগ বাড়িয়ে কিছু করে না। তাহিয়া মাথা দুলিয়ে বলে, তাও ঠিক। পুনম মুখে আসা কথা গিলে ফেলে। প্রথমে রিকোয়েস্ট পাঠিয়েছে পুনম। নওশাদ অ্যাকসেপ্ট করার আগেই পুনম রিকোয়েস্ট ক্যান্সেল করে ফেলে। পরবর্তীতে নওশাদ রিকোয়েস্ট পাঠিয়েছে, তখন নওশাদ রিকোয়েস্ট ক্যান্সেল করার আগেই পুনম রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলেছে। ঘুরে ফিরে কি দাঁড়ালো পুনম হিসেব করতে পারছে না। নওশাদ তখন রুমে আসে। নওশাদ রুমে প্রবেশ করার সাথে সাথেই রুমঝুম, জেরিন, জাইমা, তাহিয়া সুরসুর করে বেরিয়ে গেল। নওশাদ দরজা লাগিয়ে দেয়। আলমারির সামনে দাঁড়িয়ে ঘামে ভেজা শার্ট খুলে ফেলে, ওটা বিনে রাখে। সেন্টু গেঞ্জি পরে আলমারি থেকে নতুন সাদা শার্ট, সেন্টু গেঞ্জি, কালো জিন্স বের করে বিছানায় রাখে। সেন্টু গেঞ্জিও বিনে ফেলে তোয়ালে আর জিন্স প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। পুনম আর চোখে দেখে সবটা। নাকের ওপর জমা মৃদু ঘাম মুছে চুলগুলো ক্লিপ দিয়ে বাঁধে। চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে মোবাইল হাতে নেয়। প্রীতম কল করেছিল। ২ দিন পর ঢং দেখিয়ে কল করেছে। পুনম তাচ্ছিল্যের হাসি হাসে। ইনস্টাগ্রাম স্ক্রল করতে থাকে। নওশাদ বের হয় ১০ মিনিট পর। কেবল কালো জিন্স পরা। উদম গায়েই আয়নার সামনে গিয়ে মাথা মোছে। পুনম আর চোখে দেখে বেশ কয়েকবার। আয়নার দিকে তাকায়। গোসল করার পর স্নিগ্ধ লাগছে নওশাদ বিন নাসিরকে। নওশাদও আয়নায় চোখ রেখে আয়নার মাধ্যমে পুনমের দিকে তাকায়। দুজনে চোখাচোখি হতেই পুনম চোখ সরিয়ে নেয়। নওশাদ চুল ঝাড়তে ঝাড়তে বারান্দায় গিয়ে তোয়ালে মেলে দেয়। সেন্টু গেঞ্জি পরে শার্টও পরে নেয়। রুম থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়িয়ে বলে, ১০ মিনিটের মধ্যে বের হব, তৈরি হয়ে থাকো। পুনম মোবাইল পার্সে ঢোকায়। শাড়ির আঁচল ঠিকঠাক করে ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়। সবাই ড্রয়িং রুমে। পুনম রুমঝুমের সাথে একপাশে দাঁড়িয়ে রইল। হাসনাহেনা সবার সাথে কোলাকুলি করে নওশাদের মাথায় গালে হাত বুলিয়ে দিচ্ছে। ভাইকে বিভিন্ন বুঝ দিয়ে শেষে বলে, মাথা ঠান্ডা রাইছ, হুদাহুদি মাথা গরম করবি না। বিয়াশাদি কইচ্ছত, অহন এককানা মেজাজ ঠান্ডা রাখবি। মাথা ঠান্ডা রাখিস, অযথা গরম করবি না। বিয়েশাদি করেছ, এখন একটু মেজাজ ঠান্ডা রাখবি। পুনমের হাসি পেল। সব বোনেরা কিছু বলুক আর না বলুক, সব কথার শেষে নওশাদই মাথা ঠান্ডা রাখতে বললই। সবাই বেরিয়ে পড়ে। সবাই বেরিয়ে যাওয়ার আধা ঘণ্টা পর নওশাদ, পুনম বাসা থেকে বের হয়। পুনম আর নওশাদ একটা রিকশা নিয়ে ভাটারা নতুন বাজার এসেছে। নওশাদ এক হাতে ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, অন্য হাত প্যান্টের পকেটে। পুনম নওশাদের পিছনে দাঁড়িয়ে আছে, ওর মুখ কুচকে রাখা। ওরা রোডের একপাশে দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য বাসে করে পুনমের বাসায় যাবে। পুনমের বাসে উঠলে বমি পায়। ঠিক বমি পায় না, বমি করেই করে, যার কারণে প্রতীক বা প্রীতম পুনমকে নিয়ে বাইরে গেলে জীবনেও বাসে উঠত না। সবসময় সিএনজি দিয়ে যাতায়াত করত। পরে মেট্রো তৈরি হওয়ার পর মেট্রোতে করে যাতায়াত করে। পুনম ভীষণ ভয়ে আছে। এখন যদি নওশাদ ওকে সত্যি সত্যিই বাসে উঠে, তারপর পুনম যদি নওশাদের গায়ে বমি করে দেয়, এমনিতেই বাসে উঠতে পারে না, এখন দাঁড়িয়ে আছে লোকাল বাসের জন্য। লোকাল বাসে তো ঢুলতে ঢুলতে চলে। পুনম আজ শেষ। লোকটা বুঝি সিএনজি করে নিয়ে যেতে পারে না? অবশ্য পুনম তো নওশাদকে বলছেও না যে বাসে উঠলেও সমস্যা হয়। নওশাদকে বললে অবশ্যই নওশাদ কিছু একটা ব্যবস্থা নিত। বাসে পেতেই নওশাদ পুনমকে নিয়ে ওঠে। পুনমকে জানালার সাইডে দিয়ে নিজে পুনমের পাশে বসে। একটুখানি পথ অতিক্রম করার পরপরই পুনম বারবার জানালার বাইরে মাথা বের করছিল। নওশাদ ধমক দিয়ে বলে, জানালার বাইরে বারবার মাথা বের করছো কেন? এটা যে ভীষণ রিস্কি, তুমি জানো না? পুনমের খারাপ লাগছে, মাথা ভার ভার লাগছে, গা গুলোচ্ছে। পুনম আস্তে করে নওশাদকে বলে, আমার ভালো লাগছে না। কি হয়েছে? গলার স্বর নিচু করে বলে। পুনম উত্তরও দিতে পারল না। জানালার বাইরে মাথা বের করে বমি করতে থাকে। পুনম বমি করা থামাতেই দ্রুত কন্ডাক্টরকে দিয়ে বাস থামায়। এক হাতে ব্যাগ, অন্য হাতে পুনমের হাত ধরে বাস থেকে নামে। পানির বোতল কিনে আনে। পুনমের অবস্থা বেহাল। নওশাদ পুনমের চোখে মুখে পানি ছিটিয়ে দেয়, মাথার তালুও ভিজিয়ে দেয়।
কোমল স্বরে প্রশ্ন করে, খারাপ লাগছে এখনো? পুনম উপর নিচে মাথা ঝাঁকায়। নওশাদ পুনমের মাথায় পানি ঢালতে থাকে। পুনম একটু পর বলে, লাগবে না আর, ঠিক আছি। এমন হলো কেন? বাসে উঠলে সমস্যা হয়। নওশাদ বোতলের ছিপি বন্ধ করতে করতে বলে, আমাকে বলেছ তুমি? বললে তোমাকে নিয়ে বাসে উঠতাম। সরি। নওশাদ পুনমের হাত ধরে ফুটওভার ব্রিজে ওঠে। রাস্তা পার হয়ে সিএনজির জন্য দাঁড়ায়। নওশাদের চোখ পড়ে পুনমের পিছনের দিকে। পুনমের পিছনে দাঁড়িয়ে শাড়ির আঁচল ডান কাঁধে তুলে দেয়। পুনম নওশাদের দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, কি হয়েছে? একটু সাবধানে থাকবে না? কি করেছি? নওশাদ চোখ সরিয়ে নেয়। পুনম পিঠে হাত দিয়েই যা বোঝার বুঝে নেয়। ব্লাউজ টেনে ঠিক করে। ডান কাঁধ থেকে আর আঁচল নামায় না। সিএনজি পেটেই নওশাদ পুনম উঠে বসে। জ্যাম ঠেলে শনি আখড়ায় গিয়ে পৌঁছায় দুপুর ১টার সময়। নওশাদ পুনম আসবে বলে প্রতীক আজ ছুটি নিয়েছিল। পুনম আর নওশাদ বাসায় ঢোকার পর প্রতীক প্রীতম নওশাদের সাথে কুশলাদি করে। নওশাদ কথাবার্তা বলে পুনমের রুমে ফ্রেশ হতে চলে যায়। পুনম অর্ককে কোলে নিয়ে আদর করছিল। নওশাদ যেতেই প্রতীক পুনমকে জিজ্ঞাসা করে, কেমন আছিস? পুনম কাটকাট গলায় বলে, ভালো। কি খাবি রাতে? তেহারি নিয়ে আসব? নাকি গ্রিল পরোটা খাবি? কিছু খাবো না। স্টার কাবাবের কাচ্চি খাবি? প্রীতম জিজ্ঞাসা করে। না। দুটোই পুনমের অনেক পছন্দের খাবার। আজ পর্যন্ত পুনম মুখের ওপর কখনো নাকচ করেনি। রেগে যে নিষেধ করছে তা কি কেউ জানে না? নিশা বলে, থাক, রেগে আছে, দুদিন পর ঠিক হয়ে যাবে। কি ভাববে নওশাদ? তার এমন ব্যবহার দেখলে সন্দেহ করবে না? মাথা গরম করিস না। ভাইদের ওপর কয়দিনই বা রেগে থাকবি? ও কেমন জানিস না? প্রতীক বলে। প্রীতম দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। পুনমের হাবভাব মনে হচ্ছে না জেনে শুনে না খোঁজ খবর নিয়ে বিয়ে দিয়েছে। পুনমের ভালোই তো চায় নাকি? দুটো বাইরের মানুষ ওদের বোনকে নিয়ে আজেবাজে কথা বলবে আর ভাইরা ভালো চাইবে না? অদ্ভুত। নওশাদ, প্রতীক, প্রীতম একসাথে খেতে বসে। পাপিয়া বিয়ে সাদর যত্ন করে জামাইকে খাওয়ায়। নওশাদ এখন প্রীতমের রুমে। ওদের খাওয়া শেষ হওয়ার পর পুনম, পাপিয়া, নিশা খেতে বসে। পুনম শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে। পাপিয়া বলে, একটু মাংস দেই? লাগবে না। নিশা মাছের বাটি এগিয়ে দিয়ে বলে, মাছ দেই? শুধু ডাল দিয়ে খাচ্ছ কেন? দরকার নেই। পাপিয়া বলে, তোর কি শরীর খারাপ? না, খুব ভালো আছি। নিশা বলে, এভাবে কথা বলছো কেন? ভালো থাকলে বলবো না ভালো আছি? আমার সবকিছুতেই এখন ভুল খুঁজে পাও? তা না, কিন্তু এটা তো আমাদের উপর রাগ করে বলছিস। ছেলেটা কি ভালো না? খুব ভালো, এমন ভালো হয়ই না। ওর পরিবারের মানুষজন কি ভালো না? রুইয়ের অর্থ আঞ্চলিক ভাষায় তুলো, এটা না জেনে মাছের পলিথিন নিয়ে আসায় সবাই যে পরিমাণ মজা নিয়েছিল, পুনামের খুব খারাপ লেগেছে বিষয়টা। খাওয়া পাতেই পুনামের চোখ ছলছল করে ওঠে। মন খারাপ হওয়ার কোনো কারণই না হয়তো, তবে পুনামের যে সে খারাপ লাগা নয়, বড্ড বেশি খারাপ লেগেছে। মাথা নুইয়ে মুড়িচ কামড়িয়ে খেতে থাকে। নিশা আর পাপিয়া একে অপরের দিকে তাকায়। পাপিয়া নীরবতা ভেঙে বলে, দেখ, ছেলেটা ভালো, তোর ভাইয়ারা খোঁজ খবর নিয়েই এগিয়েছে। তোর ভালো চাই তো আমরা, না? আমরা তো যার তার হাতে অবশ্যই তোকে তুলে দিব না। পরিবারে। পুনম প্লেট নিয়ে উঠে চলে গেল। পাপিয়া অসহায় চোখে নিশার দিকে তাকায়। নিশার মুখও থমথমে। পুনম কিচেনে দাঁড়িয়ে বাকি ভাতটুকু খেয়ে প্লেট ধুয়ে জায়গা মতো রেখে অর্কর রুমে চলে যায়। ফুপি ভাতিজা ভুজুং ভাজুং অনেকক্ষণ যাবৎ কথা বলে। অর্ক ঘুমিয়ে পড়ে, তবে পুনমের চোখে ঘুম নেই। জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে রইল। নওশাদ পুরো বিকেল প্রতীক, প্রীতমের সাথে গল্প করে কাটাল। রুমে আসে সন্ধ্যা নাগাদ। অর্ক পুনমকে জড়িয়ে ধরে শুয়ে আছে। পুনম এক হাতে মোবাইল টিপছে। নওশাদ খাটের প্রান্তে বসে। পুনম নওশাদে তাকিয়েও চোখ সরিয়ে নেয়। ওর নাম কি যেন? অর্ক। আগে পিছে কি? নিভ্রান, সাকিব, অর্ক। তোমাদের সবাই কি ৩টে করে নাম? হুম। নিশা রুমে আসে, হাতে ট্রে, তাতে বার্গার, কফি। নওশাদের সামনে ট্রে রেখে বলে, প্রীতম নিয়ে এলো, পুনামেই বার্গার ভীষণ পছন্দ করে। নওশাদের কি বলতো, সৌজন্যতা দেখিয়ে কেবল হাসে। নিশা ঘুমন্ত অর্ককে কোলে নিয়ে পুনমকে বলে, তোমার ছোট ভাইয়া ডাকে। পুনম ভাবল মুখের ওপর না করে দিবে। পরক্ষণেই ভাবে, নিজেদের ঝামেলা পরের ছেলের সামনে তুলে ধরার মানে হয় না। ও উঠে হেলেদুলে রুম থেকে বেরিয়ে প্রীতমের রুমে যায়। প্রীতম, পাপিয়া বসে আছে। প্রীতম পুনমের রুমে ঢুকে কারো দিকেই না তাকিয়ে বলে, কেন ডেকেছ? বস, বলছি। পুনম সোফায় বসে, মেঝের দিকে তাকিয়ে আছে। প্রীতম বলে, ওদেরকে কেমন লেগেছে? ভালো। ব্যবহার ভালো না? ভালো। কোনো সমস্যা হয়? না। নওশাদ কালকে নাকি চলে যাবি? হুম। অর্কের বার্থডে পরশু, থেকে যা। ওর কলেজ আছে। তোর তো কিছু নেই, তুই থাক।
রাখার ইচ্ছা হলে বের করা হতো না? প্রীতম পাপিয়ার দিকে তাকায়। পাপিয়া আশ্বাস দেয়। পাপিয়া বলে, অর্ক তোকে খোঁজে, 2 দিন থেকে যা। মরে গেলে কোথা থেকে নিয়ে আসতে? পুনাম নিজেকে খুব শক্ত রাখার ভান করছে, তবে পুনাম চোখ তুললে ওনারা দেখতে পেত ওর চোখ জলে টইটম্বুর হয়ে গিয়েছে। নিশা একটা প্লেটে বার্গার নিয়ে আসে। পুনাম সবার অলক্ষ্যে চোখ মুছে নেয়। নিশা পুনমের দিকে প্লেট বাড়িয়ে দিয়ে বলল, নাও। খেতে ইচ্ছে না। দুপুরেও তো ঠিকঠাকভাবে ভাত খাসনি, এখন বার্গারও খাবি না? খিদে নেই। পুনম, জেদ করো না। পুনম নেয় না প্লেটটা। নিশা পুনমের পাশে প্লেট রাখে। পুনম ফিরেও তাকায় না। প্রীতম বলে, তোর সমস্যাটা ঠিক কোথায় আমাকে বল? আমরা তোর খারাপ চাই? আমরা চাই বাইরের 10টা মানুষ আমাদের বোনকে আজেবাজে কথা বলুক? বিয়েটা মনে হয় তোকে খারাপ কারো সাথে দিয়েছি? খোঁজ খবর নিয়ে তবেই তো এগিয়েছি। পরিবার ভালো, ছেলে ভালো না হলে বোনকে তুলে দিতাম? পুনম তাচ্ছিল্যের হাসি দেয়। ভালো, তবে পুনমই মানতে পারছে না। পুনমকে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়নি। পুনমকে ওর পরিবার বিশ্বাস করেনি। প্রীতম পুনমের ভাবভঙ্গি দেখে বিরক্ত হয়ে বলে, বেশি করছিস না? পুনম শক্ত মুখ করে তাকিয়ে থাকে। প্রীতম আঙুল তাক করে বলে, যা, খেয়ে নে। খাবো না বলেছি না? বেয়াদবি করছিস না? বেয়াদবরা তো বেয়াদবিই করে। আমি বেয়াদব, আমি আদবের কাজ কি করে করব? পুনম, পাপিয়া ধমকে ওঠে। বেশি খাই তোমাদের মানসম্মান সব ধ্বংস করছি বলে তো বিয়ে দিয়ে দিয়েছ। এখন আলগা পিরিত দেখাতে হবে না। একটা থাপ্পড় দিব। দাও, অবশ্য সেটাও বাকি রাখুনি। আম্মু, ও আসছে পর থেকে বেয়াদবি করছে না? হ্যাঁ, করছি তো। কি করবে? বাসা থেকে বের করে দিবে? তা তো দিয়েছই। এক কাজ করো, ত্যায্য করে দাও। আমার পরিচয় দিতে হবে না তোমাদের। প্রীতম রেগে তাকায় পাপিয়ার দিকে। পাপিয়া প্রীতমের পিঠ বুলিয়ে দিয়ে বলে, যা তো বাইরে যা। ও যে পাগল কিসিমের জানিস না, শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই। রেগে আছে, বুঝিসই তো। প্রীতম তেজ দেখিয়ে চলে যায়। পুনম ওর যাওয়ার পানে তাকিয়ে বলে, ছেলেকে দুবেলা মধু ঢেলে চাটো, ওটা বেশি ভালো হবে, পারফেক্ট মনে হবে। নিশা বিরক্ত হয়ে বলে, এভাবে কথা বলো কেন সবসময়? বড় ভাইয়ারা তোমার খারাপ চেয়েছে? ওমন ভালো চাওয়ার দরকারও ছিল না। পাপিয়া বলে, রেগে থেকো না। একদিন তুই বলবি ভাইয়ারা ওভাবে বিয়ে দিয়েছে বলেই তুই এতটা সুখী। যতই সুখী হই না কেন, আমি জীবনেও ভুলব না তোমাদের জন্য আমাকে ঠিক কি ফেস করতে হচ্ছে। আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করেছ। আমাকে আমার বিয়ের কথা বলার প্রয়োজনও বোধ করনি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষের সাথে পাঠিয়ে দিয়েছ। কাউকে চিনি না, চারদিকে অপরিচিত মুখ। ভয়ে ভয়ে থাকতে হয়। কি না কি করে ফেলি আর ওরা মজা নেয়। মানসিকভাবে প্রস্তুতিরও একটা ব্যাপার থাকে আম্মু। একা একটা ঘরে একটা অপরিচিত মানুষের সাথে থাকতে হচ্ছে। লোকটার ক্যারেক্টার কেমন সেটা জানি না, পছন্দ অপছন্দ কিছুই জানি না। মোদ্দা কথা, লোকটা সম্পর্কে কিছুই জানি না। আমাকে তোমরা সুস্থভাবে সম্পর্ক শুরু করতে দাওনি। তোমাদের মতো টক্সিকদের জন্য আমি চাইলেও পারছি না সুস্থভাবে সবটা শুরু করতে। মানসিকভাবে পেরে উঠছি না। সবাই সব পরিবেশে মানিয়ে নিতে পারে না, আমিও পারছি না। আমি ব্যর্থ হয়েছে। সারাদিন একটা ঘোরের মধ্যে থাকি, কি না কি ভুল করে ফেলি, আর অপরিচিত কিছু মানুষ আমার মজা নেয়। সবারই এমন সমস্যা হয়, আমার হয়নি? তুমি মেনলি মন থেকেই মানতে চাও না? পুনম দাঁতে দাঁত চেপে বলে, নাটক কম মারাও। 6 বছরের সম্পর্কের পর বিয়ে করেছ? আমার অবস্থা তুমি বুঝতে পারবে? ভাব দেখাও। দেখিনি আগে লুকিয়ে লুকিয়ে তোমরা কি করতে? আমাদের সবার সামনে খেতে পারতে না? ভাইয়া লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে তোমাদের রুমে চলে যেত, রাতে রাতে তোমার জন্য এটা সেটা বানাতো, ডাক্তার দেখানোর নাম করে বাইরে ঘোরাঘুরি করতে, শপিং করতে ইচ্ছা মতো। দেখিনি আমি? সবাই তোমার কাছে অপরিচিত থাকলেও ভাইয়া একান্ত পরিচিত ছিল। আমার কি আছে? শুটকি রান্না হয়, কাকড়া রান্না হয়, অন্যান্য পদেও ওদের টেস্টের সাথে আমার টেস্ট মেলে না। এগুলো খেতে পারি? পারি না। অল্প ভাত খেয়ে আমি উঠে যাই। মানুষ ভাবে ভালোই তো বউ, কম খায়। না খেয়ে থাকলেও কেউ আমাকে খাবার এনে দেয় না। ফ্যান ফুল স্পিডে না ছেড়ে ঘুমাতে পারি না, অথচ ওই লোক রাতে ফ্যানের পাওয়ার কমিয়ে দেয়। আমি বলতেও পারি না কিছু। তাছাড়াও ভয়ে ভয়ে থাকি সব সময়। মুখে রা নেই, বউ খুব ভালো। তোমাকে এইসব ফেস করতে হয়নি। আমার সমস্যা তুমি জীবনেও বুঝতে পারবে না। অপরিচিত সব মানুষের সামনে উঠা বসা, চলা খাওয়া সবকিছুতে সমস্যা হয়। আমি কমফোর্টেবল ফিল করি না। সবাই পারলেও আমি পারছি না অ্যাডজাস্ট করতে। পাগল পাগল লাগছে দুদিনেই। শাশুড়ির সামনে এইসব বলায় নিশা রেগে যায়, বলে, সবসময় বেশি কথা বলো তুমি। এভাবে মুখ চললে সংসার দুদিনও টিকবে না। না টিকলে নেই, তোমার জামাইয়েরটা খেতে আসব না। পুনম, পাপিয়া ধমকে ওঠে। পুনম ঘাড় বাঁকিয়ে ফুঁসতে থাকে। নিশা পাপিয়ার দিকে তাকিয়ে বলে, আম্মা, পুনম যে এভাবে কথা বলে অন্য কেউ সহ্য করবে?
আমাকে তো বলেন চুপচাপ থাকতে, সংসারে নাকি তাহলে শান্তি থাকে। মেয়েকে কিছু বলছেন না কেন? সংসার টিকবে ওর? কালকে গেলে আমার লাশও আসবে না এই বাসায়। পুনম তেজ দেখিয়ে রুম থেকে বেরিয়ে যায়, বড় বড় পা ফেলে নিজের রুমে চলে যায়। নসাদ বিছানার আধশোয়া হয়ে মোবাইল স্ক্রল করছে। পুনম দরজা লাগায় শব্দ করে। নসাদ চোখ তুলে তাকায়, সোজা হয়ে বসে বলে, কি হয়েছে? পুনমের মনে হল নসাদ বিন নাসির ছাড়া ওর আর গতি নেই। ঘরের আপন 4টা মানুষের সাথে রাগ করে আছে। প্রতীকের সাথে রেগে কথা বলছে না। প্রীতমের সাথে আজীবন দা কুমড়োর সম্পর্ক হলেও এমন মুখের ওপর কখনোই কথা বলেনি পুনম। পাপিয়া আর নিশার সাথেও অনেক বাজে ব্যবহার করেছে। পুনম নিজেকে সামলাতে পারল না, অভাবনীয় এক কাজ করে ফেলে। নসাদের বুকে ঝাঁপিয়ে পড়ে। নসাদ তাল সামলাতে না পেরে পুনমকে নিয়েই ধপাস করে শুয়ে পড়ে। পুনমের পিঠ আঁকড়ে ধরে। পুনমের বুক ভীষণ জোরে ধুকধুক করছে। হাতে ব্যথা পেলেও পাত্তা দিল না। নসাদ ভীষণ অবাক হয়ে প্রশ্ন করে, কি হয়েছে? পুনম হাঁপাতে হাঁপাতে বলে, আমি আপনার সাথে ঘর করব, আমি আপনার সাথেই সংসার করব, আমি আপনার সাথে থাকতে চাই। নসাদ অবাক হয় এক নাগারে বলা কথাগুলো শুনে। পুনমের মুখে একগোছা চুল পড়ে। নসাদ সন্তপর্ণে তা কানের পিছনে গুজে দিয়ে বলে, তোমাকে আমার সাথেই সংসার করতে হবে, তোমাকে আমার সাথেই থাকতে হবে, তোমাকে আমার সাথেই ঘর বাঁধতে হবে। পুনম আগের মতো হাঁপাতে হাঁপাতে বলে, আপনার ইচ্ছা হলে না হয় আরেকটা বিয়ে কইরেন, কিন্তু আমাকে বের করে দিয়েন না, আমি আপনার কাছে ঠাঁই চাই। নসাদের খটকা লাগে, রাশভারী গলায় বলে, এইসব কেন বলছ? পুনম ফুপিয়ে ওঠে। নসাদ পুনমের দিকে তাকিয়ে থাকে। পুনম এখন অনুভব করল ওর অদ্ভুত লাগছে নসাদকে এভাবে জড়িয়ে ধরায়। পুনমের আনকমফোর্টেবল ফিল হচ্ছে। পুনম আরও শব্দ করে কেঁদে দেয়। নসাদ পুনমের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কোমল কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে? এভাবে কাঁদছ কেন? আমাকে অপমান করা হয়েছে। আমার মতো মেয়ে নাকি দুদিনও সংসার করতে পারবে না। আমিও দেখিয়ে দিব, আমি সংসার করে তারপর মরেছি। নসাদ চোয়াল শক্ত করে ধমকে বলে ওঠে, একটা থাপ্পড় দিব বেয়াদব মেয়ে। পুনম চমকে ওঠে, কান্না থেমে যায় পুরোপুরি। বড় বড় চোখ করে তাকায় নসাদের দিকে। নসাদ জোয়াল শক্ত করেই বলে, জেদ দেখিয়ে সংসার করতে চাও? আমার সাথে থাকাটা তোমার কাছে শুধুই জেদ না? পুনম উত্তর দেয় না। নসাদ বলে, জেদ করে বিয়ে করবে, জেদ করে সংসার করবে, মজা পেয়েছ তাই না? পুনম দুদিকে মাথা নাড়ায়। সঙ্গে সঙ্গে পুনমের পিঠ বিছানায় লেগে যায়। পুনম চোখ বড় বড় করে ফেলে। নসাদ রাগী চোখে তাকিয়ে বলে, উত্তর দিচ্ছ না কেন? মজা পেয়েছ না? মজা? বিয়েটা ছোটবেলার খেলনাপাতি পেয়েছ না? পুনম ঠোঁটে ঠোঁট চেপে ধরে, আবারও দুদিকে মাথা নাড়ায়। নসাদ বলে, মজাই তো পেয়েছ। সরি, গুলে খাই তোমার সরি। বিয়ে হয়েছে পর থেকে তামাশা লাগিয়ে রেখেছ। পুনমের চোখ আবারও ছলছল করে ওঠে। কান্না চেপে রাখে, তবে হেঁচকি উঠে যায়। বলে, কি করেছি আমি? আমার মেজাজ খারাপ করছ। বেশি কিছু না, আমি তো আপনাকে জ্বালাইও না, কিছুই করি না, তাও আপনার মেজাজ খারাপ করি আমি? নসাদ পুনমের মুখের দিকে তাকিয়ে থাকে। যদি বলি আমার সমস্যা এটাই? হ্যাঁ। নসাদ কিছু বলল না। পুনম চোখ নামিয়ে ফেলে। লোকটা ওর ওপর থেকে সরছেও না। পুনম এখন যদি ধাক্কা মারে তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। নসাদ পুনমের গালে হাত দেয়। পুনমের বুক ধকধক করছে। আবারও জিজ্ঞাসা করছি, অদিতিয়া মাহানুর পুনম সংসার করবে নাকি করবে না? পুনম মুখ খোলার আগেই নসাদ বলে, জেদ করে নয়, নিজের মন থেকে, নসাদ বিন নাসিরের বউ হয়ে করবে সংসার। তোমার হ্যাঁ না যাই হোক আমি তাই মেনে নিব, একটুও জোর করব না। পুনম উপর নিচে মাথা ঝাঁকায়। নসাদ বলে, মুখে বলো, করব। কি? পুনম চোখ তুলে তাকায়। নসাদ বলে, কি করবে বলো? সংসার করব। কার সাথে? লজ্জায় পুনম লাল হয়ে গিয়েছে। নসাদ ফের বলে, বলো, আপনার সাথে। নসাদ তাকিয়ে থাকে পুনমের মুখের দিকে। পুনম চোখ তুলে তাকায়ও না নসাদের দিকে। নসাদ আবারও বলে, আবারও জিজ্ঞাসা করছি, ভেবেচিন্তে সিদ্ধান্ত জানাও, আমি কিছুই মনে করব না। কিন্তু নসাদ বিন নাসিরের সাথে একবার জুড়ে গেলে পালানোর পথ খুঁজে পাবে না আর। পুনম বড় বড় শ্বাস ফেলে, মাথা ঝাঁকায়। বাসায় গিয়ে পুরো দমে সংসার করবে, মন দিয়ে, যত্ন করে, ভালোবাসে, যেভাবে প্রতিটি নারী সংসার করে। পুনম মাথা ঝাঁকায়। নসাদ উঠে বসে। পুনমের হাত টেনে পুনমকেও উঠে বসায়। শার্ট ছেড়ে বলে, তোমরা ডিনার করো কটায়? 9:30 10টার। কেন? নসাদ ঘড়ির দিকে তাকায়। 7:45 বাজে। নসাদ শার্টের হাতা গুটিয়ে বলে, যেহেতু সংসার করবে তাহলে একটা বোঝাপড়ায় আসা দরকার। বোঝাপড়া মানে? বিয়ে করতে জোর করা হয়েছিল কেন? প্রথমে আমাকে সেটা জানতে হবে। পুনম প্রথমে বলতো চাইনি, গাইগুই করছিল। নসাদ ফের প্রশ্ন করতেই সব বলে। নসাদ সব শুনে বলে, তোমার কি অনেক ছেলে ফ্রেন্ড আছে? পুনম তড়িৎ বেগে মাথা নাড়িয়ে বলে, না না, আমার তেমন ফ্রেন্ডও না, জাস্ট এমনি। এমনি বলতে আমি ছেলেদেরকে পছন্দ নয়,
আমি এড়িয়ে চলার চেষ্টা করি। যারা আমার ক্লাসমেট তাদের সাথে প্রয়োজনে একটু আধটু কথা বলতেই হয়। অনেকেই আছে আমার ফ্রেন্ডদের ফ্রেন্ড, সৌজন্যতার খাতিরে তাদের সাথে একটু বেশি কথা বলা হয়। নশাদ শুনল মন দিয়ে, মজা নিয়ে বলে, ছেলেদেরকে পছন্দ নয় তো কি, মেয়েদেরকে পছন্দ? পুনাম নশাদের মুখের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। নশাদ বলে, উত্তর দাও, আমি কি মিন করলাম আর আপনি কি মিন করলেন? তোমার কথাই তোমাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম। আমি ছেলেদেরকে বিশ্বাস করি না। গুড, আমাকে বিশ্বাস করলেই হবে। পুনম নশাদের মতো চালাকি করতে চাইল, বলল, আপনি কি নিজেকে মেয়ে বলতে চাচ্ছেন? আপনিও তো ছেলেই না? তীক্ষ্ণ গলায় নশাদ বলে, নো, আমি ওর হাজব্যান্ড। পুনম খেই হারাল, মাথা নামিয়ে ফেলল। দুজনের মাঝে আলাপ আলোচনা চলল। সময় অনেক লাগলেও কথা ছিল খুব কম, কারণ পুনম আর নশাদ দুজনেই একটা কথা বলে চুপ ছিল অনেকক্ষণ। পুনম তো গলা দিয়ে শব্দই বের হয় না, ওকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বের করতে হয়। আর নশাদ, ও তো পুনমের হাবভাব দেখে বোঝার চেষ্টা করছিল পুনম আসলেই মন থেকে বলছে নাকি জেদের বসে। পুনম রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় লক্ষ্য করল নশাদ কাঁধে হাত ঘষছে। পুনম সংকোচ নিয়ে জিজ্ঞাসা করে, তখন ওভাবে ঝাঁপিয়ে পড়ায় ব্যথা পেয়েছেন? তুলো আর বস্তা গায়ে এসে পড়েছিল তো একটু ব্যথা পেয়েছি। তুলো আর বস্তা মানে? তুলোর মতো নরম আর মিনি বস্তার মতো ভারী।